নমস্কার বন্ধুরা। তো জেটের যে পরীক্ষা হতে চলেছে, তো সেই পরীক্ষার জন্য সাহিত্যিক পরিচিতি অলরেডি ডিসকাস করেছি। তো আজকে ব্যাকরণের যে পার্টটা, সেখান থেকে দেখো ধ্বনি এবং বর্ণ, এই চ্যাপ্টারটা ডিসকাস করব। তো কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করব, তারপর কয়েকটা এমসিকিউ আছে। এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করলে তোমাদের অনেকটা বেসিক, অনেক সময় আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে না, জন্য আমরা অনেক ইজি কোশ্চেনও অ্যাটেন্ড করতে পারি না। তো ওই জন্য কনসেপ্ট ওয়াইজ সিরিজ চলবে। তো দেখো ধ্বনি এবং বর্ণ। প্রথমে কি বলেছে, আচ্ছা ধ্বনি আমরা দেখো জানি কি মানুষ কি করে, বাকযন্ত্রের সাহায্যে, আমাদের যেটা গলার মধ্যে যেটা বাকযন্ত্র থাকে সেই বাকযন্ত্রের সাহায্যে কিন্তু কথা বলে। আর আমাদের বাকযন্ত্র কি কি নিয়ে গঠিত? কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, জিহ্বা, নাসিকা ইত্যাদি নিয়ে গঠিত হলো। আর আমরা জানি জীবজন্তুদেরও বাকযন্ত্র আছে, কিন্তু ওদের যেহেতু সচল নয় তাই ওরা কথা বলতে পারে না হলো। এবার দেখো এই বাকযন্ত্রের সাহায্যে কিন্তু আমরা কথা বলি। এবার এই বাকযন্ত্রের সাহায্যে যে মানুষ অর্থবোধক আওয়াজ বা শব্দ বের করে, সেই অর্থবোধক আওয়াজকে ব্যাকরণে বলা হয় ধ্বনি। তাহলে ধ্বনি যখন আমরা নর্মালি যখন দেখো অন্যান্য প্রাণীরাও কিন্তু আওয়াজ করে, কিন্তু সেটা কি আমরা অর্থ বুঝতে পারি না, তাই জন্য আমাদের কাছে কিন্তু সেইটা কিন্তু ক্লিয়ার হয় না যে কী ভাষায় বলছে বা কী কথা বলছে। কিন্তু আমরা যেটা নিজেদের যেটা মানে বাকযন্ত্রের সাহায্যে মানুষ যেই আওয়াজটা বের করে, সেটা কিন্তু অর্থবোধক, অর্থাৎ অর্থ তার বুঝতে পারি যে কথাগুলো বলছি। আমি যেমন কথাটা বলছি সেটা যদি বুঝতে পারছো, তাহলে এটা আমার তাহলে আমি একটা ধ্বনি মানে ব্যবহার করছি, তাই না? বোঝা গেল? তাহলে এটাই একটা ধ্বনি, বা ইংরেজিতে বলে ফোন, যেটাকে সাউন্ড বলে। আমরা ফোন বলি না, মোবাইল ফোন। ফোন কথাটার অর্থ ধ্বনি বা সাউন্ড। বোঝা গেল? তা আওয়াজ যেটা বেরোচ্ছে কিন্তু সেটা হলো অর্থবোধক, সেটাই হলো ব্যাকরণের ভাষায় আমরা বলি ধ্বনি। তো মানুষ ধ্বনি বা শব্দ বের করে মনের ভাবকে প্রকাশ করে। আমরা মনের ভাব প্রকাশ করার জন্যই এগুলো ধ্বনি ব্যবহার করি, তাই না? এবার যেই মনের ভাব প্রকাশ করার জন্য এই যে ধ্বনিগুলো ব্যবহার করি, সেগুলোই কিন্তু জুড়ে আমাদের ভাষা তৈরি হয়। এবার দেখো এখানে শ্বাসবায়ু যেটা ফুসফুস থেকে বেরিয়ে আসার সময় গলা থেকে ঠোঁটের মাঝে বাকযন্ত্রের কোনো না কোনো অংশে বাধা পেয়ে আওয়াজ বা ধ্বনি সৃষ্টি করে। যেমন যেটাই বলছি সেটার সময় একটা না একটা জায়গায় বাধা পাচ্ছে, তো বাধা পাওয়ার জন্যই কিন্তু আওয়াজটা সৃষ্টি হচ্ছে, তাই না? ভাইব্রেট হচ্ছে। তাহলে ধ্বনি বা সাউন্ড তৈরি করার জন্য আমাদের কী লাগবে? ভাইব্রেশন বা কম্পনের দরকার হয়। তাহলে এইখানে ধ্বনি হচ্ছে। তাহলে যেমন জল এখানে বলেছে উদাহরণ, তা আমরা যেই কথাটা বলছি জ উচ্চারণ হচ্ছে যখন, তখন কীভাবে হচ্ছে? জিভার ডগা ফুলে তালু স্পর্শ করে এই আওয়াজ হয়েছে। আর যখন ল, সেটি জিভার ডগাটি উপরে দাঁতের গোড়ায় ছুঁয়েছে, তারপরে কিন্তু উচ্চারণটা হচ্ছে। তাহলে এখানে জল বলতে একটা পানীয় বিশেষ বোঝা যাচ্ছে, কিন্তু জ আর ল যেটা আলাদা আলাদা, সেটা শব্দের সবচেয়ে ছোট বা কম অংশ। এই যে জ আর ল, এটা শব্দের যেহেতু সব থেকে ছোট অংশ, তাই এক একটা হলো এগুলো একটা ধ্বনি। তাহলে কোনটা ধ্বনি? যেটা এই যে শুধুমাত্র জ আর ল, এটা এক একটা ধ্বনি। তাহলে বাকযন্ত্রের চেষ্টায় মানে বাকযন্ত্রের সব থেকে কম চেষ্টায় এক এক অংশ, যেগুলো বাকযন্ত্রের সব থেকে কম চেষ্টায় উচ্চারণ হচ্ছে, সেটাই কিন্তু ধ্বনি হলো। তাহলে ধ্বনি, আসলে ধ্বনির সংজ্ঞাটা কি? বাকযন্ত্রের সবচেয়ে কম চেষ্টায় অর্থবোধক শব্দের একেবারে ছোট অংশের উচ্চারণ হলো ধ্বনি। বাকযন্ত্রের সবচেয়ে কম চেষ্টায় যেটা মানে অর্থবোধক শব্দের একবারে ছোট অংশ, সব থেকে ছোটটা হলো উচ্চারণ হলো ধ্বনি। বোঝা গেল? তাহলে ধ্বনি বিষয়টা ক্লিয়ার হলো। এবার ধ্বনি দেখো, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। ধ্বনি করকম দুরকম, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। স্বর মানে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, যেসব ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই মানে নিজে ইন্ডিপেন্ডেন্ট, বলে না যে ইন্ডিপেন্ডেন্ট মহিলা বা ইন্ডিপেন্ডেন্ট যা এখন বর্তমানে, তো সেটা হলো স্বরধ্বনি। স্বরীয় স্বরিয়া যেগুলো আমরা ছোটোবেলা থেকে পড়েছি, এগুলো কিন্তু স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি মানে এরা সবসময় স্বরধ্বনির সাহায্য নিয়ে তারপরে কিন্তু উচ্চারিত হবে, সেখানে কিন্তু এদের স্বরধ্বনি ছাড়া এদের চলে না। যেমন আমরা ক বলতে গেলে ক এর সাথে অ যুক্ত করতে হচ্ছে, ব এর সাথেও অ যুক্ত করতে হচ্ছে। এগুলো বেসিক জিনিস, এগুলো সবাই জানে। কিন্তু অনেক সময় কী হয়, এই বেসিক জিনিসগুলো থেকেই হয়তো এমন কোশ্চেন দেয় যে আমাদের এত সময়ের কারণে অনেক কিছু রিভিশন থাকে না, জন্য আমরা আনসার করতে পারি না, তাই জন্য এইভাবে বলা। এবার ধ্বনিটা বললাম যে আমাদের যে বাকযন্ত্রের সাহায্যে যে সামান্য যেটা উচ্চারণ হচ্ছে, সেটাই কিন্তু ধ্বনি। এবার বর্ণটা হলো, দেখো বর্ণ বলতে কি বুঝি? আমরা ধ্বনির সাহায্যে মনের ভাব প্রকাশ করি, কিন্তু বলছি বলা কথা আর এই যে লিখিত, এই যে এগুলো কী ভাষায় আছে? লিখা ভাষায় আছে। তাহলে যখন এই বলা কথাটাই মুখের এই ধ্বনিগুলো লিখিত রূপ যখন দিই, তখন কিন্তু কিছু চিহ্ন বা সংকেতের প্রয়োজন হয়, তাই না? এই চিহ্ন বা সংকেতটাই হলো কিন্তু বর্ণ।
বোঝা গেল? তাহলে আমি যখন মুখে বলছি, কিন্তু মুখে বলার সাথে সাথে যখন এখানে মুখে বলতে বলতে আমি যখন উচ্চারণ করার পরে এখানে বলছি যে দেখো এটা এক্সামের জন্য প্রিপেয়ার, এই কথাগুলো যখনই বলছি বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই তখন একটা আমার সংকেত বা চিহ্ন দরকার হচ্ছে। তাহলে এই চিহ্ন বা সংকেতটাই হলো বর্ণ। বুঝে গেল? তাহলে বর্ণ হলো অ্যাকচুয়ালি ধ্বনির লিখিত রূপ। তাহলে ধ্বনি যখন আমরা মুখে আওয়াজ করছি, উচ্চারণ করছি, সেটা শুনতে পাচ্ছি ধ্বনি বা সাউন্ড, কিন্তু যখনই সেটাকে লিখিত রূপ দেওয়ার চেষ্টা করব তখনই সেটা হয়ে যাবে বর্ণ। তাহলে যে বিশেষ সংকেত বা চিহ্নের দ্বারা মুখে উচ্চারিত ধ্বনিকে লেখা হয় তাকে বর্ণ বলে। বোঝা গেল? আশা করি ধ্বনি এবং বর্ণের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার ধ্বনি আর বর্ণের পার্থক্য দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী। ধ্বনি যেমন মুখের উচ্চারিত আওয়াজ, আর বর্ণ কি ধ্বনির লিখিত রূপ। ধ্বনি তো শোনা যায় আর বর্ণ চোখে দেখা যায়, কারণ লিখছি এখানে। ধ্বনি সাজিয়ে কথা বলা হয়, বর্ণ সাজিয়ে কথা বা শব্দ কি হয়, লেখা হয় নর্মালি। হলো ধ্বনি বর্ণ ক্লিয়ার হলো। নেক্সট আছে হলো বর্ণমালা। এবার বর্ণমালা কি? বাগধ্বনিকে যে প্রতীক বা চিহ্ন দ্বারা লেখা হয় তাকে বর্ণ বলে। এবার এতগুলো বর্ণ মিলে যখন একসঙ্গে হয় তখন সেটা বর্ণমালা বলি। বা বাংলা বর্ণমালা আমরা জানি, ছোটোবেলা থেকে সবাই পড়েছি বর্ণমালা, যে একদম পরপর সাজানো থাকে স্বরীয় সরিয়া থেকে শুরু করে, তাই না? হলো বর্ণমালার মধ্যে আমরা দেখি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ যেটা স্বরীয় সরিয়া থেকে শুরু করে, আর ব্যঞ্জনবর্ণ ক খ, এইটা এটা তো বেসিক জিনিস বাংলার, যেটা স্বরবর্ণ। বা বাংলায় কতগুলো স্বরবর্ণ থাকে? 12টি, স্বরীয় সরিয়া থেকে ও পর্যন্ত। আর হলো এবার দেখো বিদ্যাসাগরের যেটা বর্ণ পরিচয় আমরা জানি, বিদ্যাসাগরের এই বর্ণ পরিচয় অনুসারে কিন্তু স্বরবর্ণমালা অনুসারে স্বরবর্ণের সংখ্যা কিন্তু 12। কিন্তু আমাদের কথা বলা বা লেখায় 9 লি, যেটা লি এর কোনো ব্যবহার নেই। বোঝা গেল? আমাদের কিন্তু জানি 12, কিন্তু অনেক সময় আমরা কথা বলা লেখায় লিটা পড়ি না, তো এই লিটাকে মানে সেভাবে ব্যবহার করি না। আচ্ছা, এবার দেখো, এবার স্বরবর্ণকে আমরা কয়টা ভাগে ভাগ করি? স্বরবর্ণ হলো দুটো, হ্রস্বস্বর আর দীর্ঘস্বর। কি? হ্রস্বস্বর, দীর্ঘস্বর। হ্রস্বস্বর হলো কি? যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাদের হ্রস্বস্বর বলে। মানে যখন উচ্চারণে আমরা কম সময় লাগাবো, হ্রস্ব আর দীর্ঘ, যেমন হ্রস্ব বলি, হস্যই, হস্যু হলো এইগুলো। তারপরে স্বরীয়, রি, এগুলোতে কম সময় লাগে, স্বরীয়। কিন্তু সরিয়া এইভাবে বলতে গেলে সেটা কিন্তু অনেকটা টাইম লং টানছি, তাই না? বেশি সময় লাগছে, তাই জন্য সেটা কি? দীর্ঘস্বর হলো। তাহলে উদাহরণগুলো মনে রাখবে, এগুলোর থেকে কোশ্চেন দিয়ে দেয়, তখন হয়তো আমাদের মনে থাকে না, জন্যই আমরা ইজি কোশ্চেনও আনসার করতে পারি না। তো হ্রস্বস্বর যেগুলো স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে, উদাহরণ দেখো, স্বরীয়, হস্যই যেটা হস্যু আর রি। আর দীর্ঘস্বর মানে যেগুলো অনেক টাইম লাগে উচ্চারণ করতে, সেগুলো হলো সরিয়া, দীর্ঘই, দীর্ঘিউ, এ ওই আর ও ও। এগুলোর অপোজিটগুলো, খালি এখানে রি আছে আর এখানে এ ওই আর ও ও, হলো পুরোটা দীর্ঘস্বর। তাহলে হর্ষস্বর গেল, দীর্ঘস্বর গেল। এবার দেখো যৌগিক স্বর কি? এবার যৌগিক স্বর হলো, দেখো এই 7টি দীর্ঘস্বর যে আছে, দীর্ঘস্বরের মধ্যে কিন্তু ওই এবং ও ধ্বনি দুটি করে স্বরধ্বনি মিলে তৈরি হয়েছে। যেমন ওটা তৈরি হয়েছে ও প্লাস হস্যই, যেটা মিলে ওই, আর ও প্লাস হস্যু, ও। যখন ও উচ্চারণ করছি তখন ও প্লাস হস্যু মিলে ও, আবার ও প্লাস হস্যই মানে এ, ওই হলো ওই। যখন ও আর হস্যই মিলে ওই, আর ও আর হস্যু মিলে ও, তখন কিন্তু দুটো মিলে হচ্ছে, তাই জন্য এটা কি? যৌগিক স্বর বলি এদেরকে। হলো তাহলে দুটো স্বর। তাহলে আমাদের যদি বলে যে যৌগিক স্বরের মধ্যে কোনটি অপশানের মধ্যে, তখন আমাদের মনে করতে হবে যে ওই যেটা আর ও যেটা। তাহলে এরা যেহেতু দুটো মিলে হয়েছে, তাই জন্য কিন্তু দুটো স্বরধ্বনি মিলে, তাই জন্য এই দুটো হলো যৌগিক স্বর। তাহলে যৌগিক স্বর কয়টা? দুটো। বোঝা গেল? এবার এইটা মেন পার্ট দেখো, স্বরবর্ণগুলো বর্ণের উচ্চারণ স্থান আর উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণের নাম। স্বরীয় আর সরিয়া যেটা, সেটা কোথায় কোথায় উচ্চারণ হয়? যে কণ্ঠ এবং জিভের গোড়া। তাহলে কণ্ঠ এবং জিভের গোড়ার জন্য আমাদের এগুলোকে কণ্ঠবর্ণ বলি। তাহলে এক্সাম্পল থেকে কোশ্চেন আসে যে কণ্ঠবর্ণ কোনগুলো? তাহলে কণ্ঠবর্ণ হলো স্বরীয় এবং সরিয়া, যেটা কণ্ঠ এবং জিভের গোড়া। তারপর হস্য এবং দীর্ঘই তালু এবং জিভের মাঝখানে উচ্চারণ হয়, তাই জন্য এটাকে বলা হয় তালব্য বর্ণ। তারপর হস্য এবং দীর্ঘ উপর এবং নিচের ঠোঁট যখন হস্য এবং দীর্ঘ উচ্চারণ করছি, তাই জন্য এটা হলো ওষ্ঠবর্ণ। হলো তাহলে কণ্ঠবর্ণ হলো স্বরীয় আর সরিয়া, হস্যই আর দীর্ঘই হলো তালব্য বর্ণ, যেহেতু তালু এবং জিভের মাঝখানে হস্য দীর্ঘ উপর এবং নিচের ঠোঁট মানে ওষ্ঠবর্ণ। আর এ আর ওই হলো কণ্ঠ এবং তালু মানে কণ্ঠ তালব্য বর্ণ। আর ও আর ও হলো কণ্ঠ এবং ঠোঁট
কণ্ঠ ওষ্ঠবর্ণ। এই দুটো দেখো, কণ্ঠ তালব্য আর কণ্ঠ ওষ্ঠ, কারণ কণ্ঠর সাথে তালু একটা আর কণ্ঠর সাথে ঠোঁট, তাহলে দুটোতেই কিন্তু কণ্ঠ কমন এখানে, তাই না? এ ওই আর ও ও যখন উচ্চারণ করছি, বোঝা গেল? তাহলে এই ছকটা ভালো করে মনে রাখবে যে স্বরবর্ণ কোথায় কোন উচ্চারণ স্থান অনুযায়ী সেগুলোর নাম। তাহলে কণ্ঠবর্ণ কী, তালব্য বর্ণ কী, ওষ্ঠবর্ণ কী, তারপর কণ্ঠ তালব্য বর্ণ, কণ্ঠ ওষ্ঠবর্ণ হলো। আচ্ছা, স্বরবর্ণ এবার জানি যে স্বরবর্ণকে দুভাগে পূর্ণরূপে ব্যবহার করা হয়, আর একটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বা চিহ্ন রূপে ব্যবহার করা হয়। কার বা চিহ্ন, তো আমাদের যেটা সিলেবাসে একটা আছে কার বা চিহ্ন, যেটা তো পূর্ণরূপে যখন স্বরবর্ণের ব্যবহার করি তখন দেখো অ দিয়ে অচল, অথয়, অবশ, আ দিয়ে সম্পূর্ণ ব্যবহার করছি, হস্যউ দিয়ে, এভাবে পূর্ণরূপে। কিন্তু কার বা চিহ্ন রূপে যখন ব্যবহার করছি তখন সেটা কিন্তু আকার ইকার, আমরা ছোটোবেলায় পড়েছি না যে ক যোগ আ, ব যোগ আ, এইভাবে পড়ে ক যোগ অ, ক হচ্ছে, তাহলে এইভাবে। কিন্তু আমরা যখন আকার ইকার হিসেবে ইউজ করছি তখন সেটা কিন্তু ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বা চিহ্ন রূপে ব্যবহার করছি স্বরবর্ণকে, বোঝা গেল? সেগুলো উদাহরণ যেমন মা, বাবা, দাদা, এই যে হিস্যিকার, দীর্ঘিকার, হস্যু, দীর্ঘি, এগুলো ছোটোবেলায় পড়েছি। রি, একার, ওকার, দৈব, গোল, গয়, ওকার, তাহলে ওকার দিয়ে ব্যবহার করছি, তেমন কার বা চিহ্ন দ্বারা যখন স্বরবর্ণকেও ব্যবহার করছি হলো। নেক্সট হলো ব্যঞ্জন বর্ণ। এবার ব্যঞ্জন বর্ণ হলো ব্যঞ্জন ধ্বনির যেটা লিখিত রূপ, বর্ণ মানেই জানি যেটা হলো ধ্বনির লিখিত রূপ, তো যে বিশেষ সংকেত বা চিহ্নের দ্বারা ব্যঞ্জন ধ্বনিকে লেখা হয় সেটাই হলো ব্যঞ্জন বর্ণ। এবার বাংলায় জানি ব্যঞ্জন বর্ণ কতগুলো আছে, 40টি হলো। তাহলে ধ্বনি এবং বর্ণ। এবার এই যে ব্যঞ্জন বর্ণগুলি যেগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, জানি ক যখন উচ্চারণ করি তখন ক যোগ অ, তারপর ত যোগ অ, উ বলে তু, এভাবে করে উচ্চারণ করছি হলো। এই যেমন এইখানে দেখো এই পার্টটা, এখানে বলেছে কি উপরের একটা তালিকা দেওয়া আছে যেখানে ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে এই যেটা অনিশ্বর, তারপর বিসর্গ, চন্দ্রবিন্দু, এরা নিজেরা উচ্চারিত হয় না, এরা অন্য বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়, যেমন অংশ, মনপুত, সূচ। তাই এদেরকে দেখো এই তিনটেকে কি বলবো, আশ্রয়ভাগী বর্ণ বলে, বোঝা গেল? তাহলে যদি কোশ্চেনও থাকে অনেক সময় আশ্রয়ভাগী বর্ণ কোনগুলো, যেগুলো হলো অনিশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, চাঁদ, এরা কিন্তু অন্যকে আশ্রয় করে উচ্চারিত হয়, তাই জন্য এদেরকে বলে আশ্রয়ভাগী বর্ণ। আবার ড, যেটা ঢ অন্তর্য ত, এর আর এক রূপ আমরা জানি যে ডয়বিন্দ্র, ঢয়বিন্দ্র, অন্তস্থ আর খণ্ডিত হলো। এবার কিছু বর্ণ আছে যেগুলি বাংলা উচ্চারণ প্রায় এক, উম এবং অনিশ্বরের উচ্চারণ এক। আবার উন্তর্য আর বর্গীর্য আমরা জানি এক, মধ্যাহ্ন দন্তান্ন অনেক সময় কনফিউজ হয়, তো ত খণ্ডিত এগুলো এক। তো এরকম তালিবস্য, মধ্যাহ্নস্ব আর দন্তাস্ব এগুলোরও কিন্তু এক। এবার দেখো ব্যঞ্জন বর্ণ, এবার এই পার্টটা ভালো করে দেখো। ব্যঞ্জন বর্ণ প্রধানত 4 ভাগে বিভক্ত: বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ, উষ্ম বর্ণ, অন্তস্থ বর্ণ, অযোগবাহ বর্ণ। তাহলে স্পর্শ, উষ্ণ, অন্তস্থ, অযোগবাহ হলো। বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ কোনটা, তাহলে ক থেকে ম পর্যন্ত যেটা আমাদের 25টি বর্ণ সেটাকে বলি বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। উচ্চারণ অনুযায়ী এই বর্ণগুলিকে 5টি ভাগে ভাগ করা হয়, 5টি ভাগকে বলা হয় বর্গ, তাই বর্গগুলিকে বলা হয় বর্গীয় বর্ণ। বর্গের প্রথম বর্ণের নাম অনুযায়ী বর্গের নাম করা হয়, যেমন ক বর্গ ক থেকে, তারপর চ থেকে শুরু হচ্ছে তাই চ বর্গ, তারপর ট থেকে শুরু হচ্ছে ট বর্গ, ত বর্গ, এভাবে করে প বর্গ মতো 5টে হলো। তাহলে ক থেকে ম পর্যন্ত যেটা সেটা হলো স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। তাহলে যদি বলি স্পর্শ বর্ণ কোনগুলো, তখন কিন্তু ক থেকে ম পর্যন্ত যতগুলো আসবে, আর তার মধ্যে 5টা বর্গ থাকছে। আর এইসব বর্ণ উচ্চারণ করার সময় বাকযন্ত্রের যেহেতু কোনো না কোনো অংশ স্পর্শ করে, তাই জন্য আমাদের এদের কি বলি, স্পর্শ বর্ণ। তাহলে কি কি বর্ণ আছে, স্পর্শ, উষ্ম, অন্তস্থ আর অযোগবাহ। নেক্সট দেখো যেসব বর্ণ উচ্চারণের সময় আমরা জানি যে স্পর্শ বর্ণ। এবার এই ছকটা হলো ইম্পর্টেন্ট। ক বর্গ, যেটা ক বর্গের মধ্যে তাকে জানি ক থেকে উম পর্যন্ত। এবার উচ্চারণ কোথায় হচ্ছে, জিভের গোড়া সামান্য উঠে কণ্ঠ স্পর্শ করে, কণ্ঠ স্পর্শ করছে জন্য এটা কি নাম, কণ্ঠ বর্ণ হলো। তবে চ, যেটা চ বর্গে, সেটা জিভের ডগার তালু স্পর্শ করছে, তাই জন্য কিন্তু এটা তালব্য বর্ণ, বোঝা গেল? তাহলে ক থেকে উম পর্যন্ত যেটা সেটা কিন্তু কণ্ঠ স্পর্শ করছে, তাই এর নাম কণ্ঠবর্ণ। তবে চ বর্গ যেটা সেটা কিন্তু তালু স্পর্শ করছে, তাই এটা তালব্য বর্ণ, বোঝা গেল?
নেক্সট হলো ট বর্গ। ট যেটা সেটা জীবের ডগা মূর্ধাতে স্পর্শ করছে, তাই জন্য এটা মূর্ধন্য বর্ণ। আর ত বর্গে যেটা সেটা জীবের ডগা দাঁতের নিচে স্পর্শ করছে, তাই জন্য দন্ত বর্ণ। আর প বর্গ সেটা হলো উপর এবং নিচের ঠোঁট দুটি পরস্পরকে স্পর্শ করে, তাই এটা কি নাম? ওষ্ঠবর্ণ। বোঝা গেল? তাহলে কণ্ঠ, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এই কটা বর্ণর ভাগ। এবার উষ্ম বর্ণ কোনটা? যে ব্যঞ্জন বর্ণের উচ্চারণে উষ্ম, অর্থাৎ আমরা শ্বাসবায়ুর যেটা ব্যবহার করছি, শ্বাসবায়ুটাই মেন, সেটা কিন্তু উষ্ম বর্ণ। কী কী? তালিবাস, এই যে সব শগুলো আর হ, মনে রাখবে 3টে স আর তার সাথে হ, এই সব কটাই শ্বাসবায়ু যেহেতু প্রাধান্য থাকছে, তাই জন্য 4টি হলো উষ্ম বর্ণ। অন্তস্থ বর্ণ কোনগুলো? অন্তস্থ হলো স্পর্শ আর উষ্মর মাঝখানে, স্পর্শ আর উষ্মর মাঝখানে যেটা সেটা হলো অন্তস্থ। যেমন এই যে উন্তার জ্বর অলবা, এই 4টে আমরা তো একসাথেই বলি উন্তার জ্বর অলবা, তাহলে এটা সহজেই মনে থাকবে। আর উষ্ম তো জানি সব স তার সাথে হ হলো, আর ওটা ক থেকে ম পর্যন্ত স্পর্শবর্ণ। তারপর অযোগ বাহু বর্ণ কোনটা? অযোগ বাহু বর্ণ হলো স্বরবর্ণ বা অন্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে যাদের যোগ নেই। অযোগ, অ মানেই নেই, অ কথাটার অর্থ নেই, তাহলে যাদের যোগ নেই অথচ অন্য বর্ণের সঙ্গে যুক্ত হলে যাদের বাহু প্রয়োগ করা হয় তাদের অযোগ্য বাহু বলে। যেমন এই যে অনিশ্বর আর বিসর্গ, এই দুটি, অনিশ্বর যেটা আর বিসর্গ, এই দুটোই মেন হলো অযোগ্য বাহু বর্ণ। বোঝা গেল? তাহলে বর্ণ, ধ্বনি এবং বর্ণটা অলরেডি আলোচনা করলাম। তাহলে বর্ণগুলোর ভাগগুলো বললাম, কণ্ঠ, তালব্য, এভাবে করে, আবার অন্তস্থ কোনটা, উষ্ম কোনটা, অযোগ্য বাহু কোনটা, এভাবে করে হলো। তো আশা করি বুঝতে পারছো কার এবং চিহ্নটার স্বরবর্ণে কীভাবে ব্যবহার হচ্ছে। তো এভাবে করে একটু বেসিক যদি আরেকবার করে একটু ঝালাই করে নাও, তো অনেক ক্ষেত্রেই কিন্তু বেসিক থেকেও কোশ্চেন আসে। বোঝা গেল? তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।